শয়নে স্বপনে বলো বাবা লোকনাথ, নিদ্রায় জাগরণে বলো লোকনাথ, রোগে বিরোগে বলো বাবা লোকনাথ, আহারে বিহারে বলো বাবা লোকনাথ, শয়নে স্বপনে বলো বাবা লোকনাথ, নিদ্রায় জাগরণে বলো লোকনাথ, রোগে বিরোগে বলো বাবা লোকনাথ, আহারে বিহারে বলো বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আজকে বাবা লোকনাথকেও কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে আমাকে আনতে হলো। হ্যাঁ, এটা অবশ্যই আমার সৌভাগ্য। কন্ট্রোভার্সি চ্যানেলেও যদি বাবার ছোঁয়া থাকে, অবশ্যই আমার কন্ট্রোভার্সি চ্যানেলের আরও উন্নতি হবে। তো আগে কোলের মধ্যে রেখে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে পুরো ভিডিওটা এইভাবেই হবে, হ্যালো বলার জন্য শুধু কোলে রেখেছিলাম। তো এই হাতে একদম নিয়ে যতটুকু বলবো ততটুকু সব সত্যি বলবো। আমার না হাতে নেওয়া লাগে না, মাথায় ছোঁয়ানো লাগে না, হাত ছোঁয়ানো লাগে না, যা বলি সত্যি বলি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম, স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আমি সব কথার উত্তর দেব না। আবার এটাও বলেছিলাম যে কোনো কথা যেটা আমি মনে করব উত্তর দেওয়ার, আমি সেটাকে নিয়ে উত্তর দেব, ঠিক আছে? তো এই লোকনাথকে নিয়েই কথা। সেটা হচ্ছে, আমি লোকনাথের ভক্ত ছিলাম। আমি বলি না লোকনাথের ভক্ত, লোকনাথের ভক্ত, লোকনাথের ভক্ত, ভক্ত ভক্ত। আমি যারই ভক্ত হই না কেন, আমি যদি কাউকে আঘাত করি, সে যে কেউ হোক না কেন, আমি যদি কাউকে আঘাত করি, কাউকে বিনা কারণে ফাঁসানোর চেষ্টা করি, নিজেকে সেফ সাইডে রেখে অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করি, কোনো ভগবান, 33 কোটি ভগবানের মধ্যে, হিন্দু ধর্মের 33 কোটি ভগবানের মধ্যে কোনো ভগবান ক্ষমা করবেন না। আর আমি এটা মনে করি, কোনো বিগ্রহের সামনে, কোনো বিগ্রহ, মনে কোনো পার্টিকুলার ভগবানের নাম মাথার মধ্যে, মনের মধ্যে না রেখেও যদি কারোর কোনো ক্ষতি না করি, তাহলে ভগবান, আমি মানি বা না মানি ভগবানকে, ভগবান কিন্তু আমাদেরকে শাস্তি দেবেন না, তাই না? আমাদেরকে শাস্তি দেবেন না। প্রশ্ন উঠেছে ভগবান নিয়ে, যে আমি বলতাম যে আমি বাবা লোকনাথকে মানি, আমি বাবা লোকনাথকে মানি, এবং আমার একই জায়গায় সেই মানাটা আটকে আছে। হ্যাঁ, সব ভগবানকে আমি অবশ্যই মাথায় করে রাখি, কিন্তু এই যে রাগ, অভিমান, ভালোবাসা, সব কিছু, কি বলবো, সমস্ত কিছু এই বাবার সাথেই কিন্তু আমি শেয়ার করি। ইভেন যখন কোথাও যাই, ওই জয় বাবা লোকনাথ মনে মনে, যদি ধরো মানে কি বলবো, কোনো খারাপ সিচুয়েশনে আছি, সে ভূতের আমার প্রচন্ড ভূতের ভয় যদি আসে মনের মধ্যে, বাবা, কারণ ভগবান থাকলে পরে শয়তান থাকবেই। তো সেই কারণে কিন্তু আমি অটোমেটিক্যালি জয় বাবা লোকনাথ, 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 জয় বাবা লোকনাথ বলতেই থাকি, অটোমেটিক্যালি ভয়টা দূর হয়ে যায়। তো এটা অবশ্যই ভয় দূর করার একটা দারুণ পন্থা, বাবার নাম নেওয়া, বা যেই ভগবানে বিশ্বাস করেন, বিশ্বাস আমরা সব ভগবানই করি। ওই যে বললাম, পার্টিকুলার একটা ভগবানকে আমরা ইমোশনাল, আমরা তো ইমোশনাল মানুষ মানেই ইমোশনস দিয়ে সেই তৈরি, পুরো আর কি মাল ম্যাটেরিয়াল তৈরি আমাদের। তো সেই ইমোশনসটা কোনো একজনের প্রতি বেশি হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভগবানও কিন্তু ছাড় পায় না, যে কোনো ভগবানের প্রতি আমাদের ইমোশনসটা বেশি পরিমাণে আমরা শেয়ার করি। তো সেরকমই আমার হচ্ছে এই বুড়ো বাবা আমার। তো ছোটবেলা থেকে এটা বলতে পারো, মানে কি কোনো প্রমাণ পেয়েছি তার জন্য না, এই যে শুনছি না যে আমি প্রমাণ পেয়েছি, মানে ভগবানকে প্রমাণ করতে হবে, তারপরে ভগবানকে ভক্তি করতে হবে না, অতটা মানে আমি ইয়ে হয়ে পারিনি। আমি বাবাকে দেখতাম, বাবা সবসময় প্রত্যেক মাসের সোমবার করে লোকনাথ মন্দিরে যেত, বাবাকে পুজো করতে দেখেছি। মানে বাবার থ্রুতেই বলতে পারো আমার বাবার প্রতি ভক্তিটা এসেছে, ঠিক আছে? এটা আমি ছোটবেলা থেকে যেহেতু দেখেছি, সেই কারণেই এসেছে। আমার বাবাকে দেখেছি, মাকে দেখেছি, সেই কারণে মানে বলে না, সন্তানরা বাবা মাকে যা দেখে সেটাই শেখে, তো সেরকমই আর কি। তো প্রশ্ন এসেছে ভক্তি নিয়ে, তো সেখানে এই জায়গাটাতে বলো গোপুকে নিয়ে কথা এসেছে, গোপুকে নিয়ে মানে আমার ননিকে নিয়ে কথা এসেছে। এই জায়গায় কি আমার চুপ করে থাকাটা ঠিক? তোমরা বলো। তোমরা বলবে সুতপা তোমাকে বলেছিলাম উত্তর দিতে না, কিন্তু এই জায়গাটায় কি চুপ করে থাকাটা আমার ঠিক হবে?
ননি রাগ করবে না আমার উপর? ননি কষ্ট পাবে না? বাবা কষ্ট পাবে না? বাবা মুখ তো দিয়েছে আমাদেরকে বলার জন্য। তো কোন বিষয়টা নিয়ে বলবো না বলবো সেটা তো আমরা চুজ করব। তো অবশ্যই বাবাকে নিয়ে বলছি যখন। একবার আমি তোমাদেরকে বলি, সবসময় বেরোনোর সময় না মানে আর কি লোকনাথকে স্মরণ করে বেরোতাম। এবার আমার সাথে রাস্তায় বাড়ি ফেরার পথে একটা ইনসিডেন্ট হয়, সেটা আর এলাবোরেট করলাম না আমি, মানে ডিটেলসে বললাম না। তো তারপরে সেই দিন এসে আমি লোকনাথের উপর ভীষণ রাগ করেছিলাম আর খুব কেঁদেছিলাম, লোকনাথকে সামনে রেখে খুব কেঁদেছিলাম। পরক্ষণেই কিন্তু আবার লোকনাথকে দেখেছি, পরক্ষণেই লোকনাথকে দেখেছি। তো আমি জানি না এটাকে ভক্তি বলে না কি বলে, আমি শুধু জানি আমার আত্মার সাথে যদি কোনো ভগবানের সম্পর্ক থাকে সে হচ্ছে আমার লোকনাথ। আমি এটা ফিল করি, আমি ইমোশনাল হয়ে যাই প্রচণ্ড পরিমাণে। ওই লোকে বলেন আমি কথায় কথায় কেঁদে সিম্প্যাথি গেন করি না, আমি এটা আমার দোষ, আমি ইমোশনাল হয়ে যাই। আমি এটা তোমাদেরকে বলেছি যে কোনো গান শুনলেও আমি কেঁদে ফেলি হরহর করে, কোনো কারণ নেই আমি কেঁদে ফেলি। তো এটা হয়তো হবে আমার রোগ। তো এবার আসি, ভগবান কেন চেঞ্জ করলাম? আমি বলেছিলাম না যে বাবা চেঞ্জ করে, মানে ভগবান চেঞ্জ করে। গত বছর বজরংবলী ছিল, এবছর শিব ঠাকুর। তো সেই হিসাবে আমাকেও বলা হয়েছে, মানে প্রত্যেকটা কথার আর কি, যাই হোক যা করেছে করেছে, আমার অত সব দেখার দরকার নেই, আমি আমার উত্তরটা দিই। তোমরা প্রত্যেকে দেখেছো যে ননি আমার কাছে কিভাবে এসেছে, কার মারফত এসেছে, কোথা থেকে এসেছে। তোমরা প্রত্যেকে সাক্ষী যে আমি কিন্তু, কেউ বলেছে আমি কিন্তু ননিকে নিজে থেকে নিয়ে আসিনি, ননিকে কিন্তু নিজে থেকে নিয়ে আসিনি। আমার একজন ভিউয়ার্স আমার মিটআপে ননিকে আমার কোলে তুলে দিয়েছিল। এবার তোমরা বলো, যারা নাকি আমার পুঙ্খানুপুঙ্খ কবে কোন ব্লগ ভিডিওতে কি বলেছি না বলেছি সব জানে, উপর থেকে তরকারি আসে নিচ থেকে কেন তরকারি যায় না সেও পর্যন্ত খেয়াল রাখে, সব জানে, ইচ অ্যান্ড এভরিথিং সব জানে, তাহলে ননির প্রতি আমি, ননিকে আমি কেন সেবা করছি, ননিকে কেন দেখছি, ননি কেন আসলো, এটা জানে না? এটা জানে না যে আমাকে আমার কোলে ননিকে তুলে দিয়েছে আমার এক ভিউয়ার্স, আর সেই জায়গাতেও আমি কেঁদে ফেলেছিলাম মিটআপে, জল জল করছে ভিডিওটা, প্রত্যেকে লাইভও করেছে, যে যারা যারা উপস্থিত ছিল, যারা যারা ভিডিও করেছে প্রত্যেকে লাইভেও উপস্থিত রয়েছে সেই সিনটা, যে আমার কোলে ননিকে দেওয়া হয়েছে। তা আমি কি করতাম? ফিরিয়ে দিতাম? আমি কি করতাম? তো ননির প্রাণ প্রতিষ্ঠা করেছি, সেটাও শেয়ার করেছি, সেটাও সবার সাথে শেয়ার করেছি। এটা যদি শেয়ার না করি তাহলেও অসুবিধা হবে। লোকে পাবলিক টয়লেট পর্যন্ত শেয়ার করতে পারে, যেটার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু আমাকে এক ভিউয়ার্স হচ্ছে তোমার ননিকে কোলে তুলে দিয়েছে, আর সেটা সর্বসমক্ষে দিয়েছে, সেই ননির প্রাণ প্রতিষ্ঠা করা আমি দর্শকদেরকে দেখাচ্ছি, তাতে করে আমার ভগবান চেঞ্জ করা হয়ে গেল। ভাবা যায়? ননিকে তো আমরা সন্তান স্বরূপ দেখি, তাই না? ননিকে তো সন্তান স্বরূপ দেখি, গোপুকে তো আমরা সন্তান স্বরূপ দেখি। আর বেশি কিছু বলার নেই, আর বেশি কিচ্ছু বলার নেই। এইটুকুই আমার দর্শকদের জন্য বলার ছিল, যে ননি আসলো কোথা থেকে, আমিও কি ভগবান চেঞ্জ করলাম? ভগবান আবার চেঞ্জ করা যায়, ইমোশনস চেঞ্জ করা যায়, সবাই তো সমান হয় না। কেউ স্বামী চেঞ্জ করে, কেউ প্রেমিক চেঞ্জ করে, ঠিক আছে, কিন্তু আমার দ্বারা না, আমি স্বামী চেঞ্জ করতে পেরেছি, প্রেমিকের কথা তো ছেড়েই দাও, সেই সৌভাগ্য তো আর আমার হয়ে উঠলো না প্রেম ঠেম করা। আর আমি সবাইকে বলি, যাই দেখো, আমার না প্রেম করার একটা ভাগ্য জুটলো না, প্রেম করার সৌভাগ্য হলো না, আমার বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বলতে পারো 24 বছর পর্যন্ত না হয়নি প্রেম, তা কি করবো বলো? সবার ভাগ্যে তো সবকিছু থাকে না। তো আমিও সেরকম একটা মানুষ, আমার তো খুব চোপা, সেই কারণে আমাকে না কেউ পছন্দ করতো না। আর আমি দেখতেও ভালো না, সাদা বাদরের মতন দেখতে। তো সেই কারণে আমাকে কেউ পছন্দ করেনি। আমার তো আর মায়াধারী মুখ না, আমাকে তো আর সুন্দর দেখতে না যে আমাকে দেখলেই ছেলেরা প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, আমি তো আর এত সুন্দর নই যে আমার বাবা মা অতিষ্ঠ হয়ে, যে ছেলেরা আমার মেয়েকে এত জ্বালাচ্ছে যে দেই মেয়েকে হস্টেলে ভর্তি করে, আমি তো এত সুন্দরী নই। সেই কারণে আমার প্রেমের ভাগ্যটা একেবারেই জিরো। তো এই জন্যই আমি তোমাদেরকে এই বাবা লোকনাথকে হাতে নিয়ে বললাম যে না বাবা, তুমি কিন্তু চিন্তা করো না, আমার কিন্তু তুমি কিন্তু আমার সব, যত পরীক্ষা নিবা নাও, শুধু শক্তি দিও বাবা, যাতে সব পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি, সমস্ত নোংরার বিরুদ্ধে গিয়ে আমি যেন একদম মাথা উঁচু করে বাঁচতে পারি। শুধু এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না, বুঝলা?
তো যাই হোক, আমি আমার বাবার সাথে ঠিক এইভাবেই মিশি। এই বিগ্রহটা আমি হচ্ছে আমাদের ঠাকুরনগর মেলা থেকে কিনে এনেছিলাম। একটা মন্দির নিজের হাতে বানিয়েছিলাম, কাগজের মন্দির। তখন প্রচন্ড পরিমাণে আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওগুলো দেখতাম ইউটিউবে, তো সেই দেখে আমি একটা মন্দির বানিয়েছিলাম। মন্দিরটা বানিয়ে রেখে তারপরে মেলার থেকে গিয়ে এই মূর্তিটা নিয়ে এসেছিলাম। মূর্তি বলো, বিগ্রহ বলো, প্রতিমা বলো, যাই বলো না কেন নিয়ে এসেছিলাম। তো এটাই ছিল। আর এখন তো সিংহাসনে যেই বিগ্রহ আর কি স্থাপন করেছি সেটা তো চাকলা থেকে নিয়ে এসেছি, সেটাও তোমরা জানো। তো ননি আর লোকনাথ বাবার সমস্তটা আমি ক্লিয়ার করলাম। এইবার এই লোকনাথ বাবার মাথার হাত দিয়েই আমাকে কিছু প্রশ্ন আর কি উত্তর চাওয়া হয়, যেটা কিনা দর্শকের সামনে না বললে তো মানুষে ভাববে। এমনিতেও আমি যা বলেছি সব সত্যি বলেছি, আমি যা বলেছি সব সত্যি বলেছি। তারপরেও যেখানে দর্শকের বিষয় এসে যায়, যে আমাকে যারা সাপোর্ট করে তাদেরও একটা মান সম্মানের বিষয় আছে, তাই না? তো সেই কারণের জন্যই আমি এই লোকনাথ বাবার মাথায়, বুকে, পুরো বডিতে হাত দিয়ে বলছি যে ফ্ল্যাটে আমি শুধুমাত্র তোকে সঙ্গে করেই নিয়ে গেছি, তোকেই সঙ্গে করে আমি টোটোতে বসে তোর সাথে করেই আমি ফ্ল্যাটে গেছি। বাবাকে পুরো ধরে বলছি, বাবাকে বুকে নিয়ে বলছি। আর আশা করছি 1 লক্ষের ওপরে ভিউজ হয়েছিল, প্রত্যেকে দেখেছে যে টোটোতে করে তোকে বসিয়ে তোকে সঙ্গ দিয়ে, আর এই যে এই কাঁধের উপরে মাথা রেখে তারপরে তোকে নিয়ে ফ্ল্যাটে গেছিলাম। কোনো ছেলের সাথে আমি যাইনি, ঠিক আছে? এইটা তুই আমাকে লোকনাথের মাথায় হাত দিয়ে বলতে বলেছিলিস, আমি বলে দিলাম, ঠিক আছে? এরপরে তোরা 2 ঘন্টা ধরে যা করেছিস আমার কোনো অবজেকশন নেই, তোরা বলতে থাক, ঠিক আছে? আমার 35,000 চ্যানেলে আমার 5,000 ভিউজ নিয়ে বা 6,000 ভিউজ নিয়ে হয়তো 2,000 হবে, দিনে 4টে করে দেবো। খাটতে আমার কোনো কি বলবো নেই, ওটাকে কি বলে, প্রবলেম নেই। পরিশ্রম করতে আমার কোনো প্রবলেম নেই। ভগবানকে শুধু বলি শারীরিক দিক থেকে ভগবান তুমি সুস্থ রাখো, মনকে কন্ট্রোল করে নেব। এতদিনে কি কমবার ভেঙেছে রে মন আমার? ওই যে না থাক, যাই হোক, আমি অন্য কোনো থার্ড পার্সনের কথা এখানে তুলবই না। যতটুকু ভেবেছি ক্লারিফিকেশন দেওয়ার ততটুকু বলবো, ব্যাস, আর কিচ্ছু বলবো না। আর হ্যাঁ, আরো একটা কথা বলতে বলেছিল যে তুই তো এটা বললি না যে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞাসা করেছিলাম। আমি আমার ভিডিওতে বলিনি বন্ধুরা, এই যে লোকনাথকে বুকে নিয়ে বলছি, আমি আমার ভিডিওতে বলিনি, বহু আগে বলেছিলাম যে একদিন রাত 1টা পর্যন্ত মেসেজে চ্যাট করেছি। যখন বাদুরিয়াতে ছিল তখন মেসেজে চ্যাট করেছি আর জিজ্ঞাসা করেছি 1টা ঘন্টা ধরে ওর হাজবেন্ডের সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে তোর হাজবেন্ড সব দিক থেকে সক্ষম? হ্যাঁ সক্ষম। তোর হাজবেন্ড কি অন্য কোনো দিকে যেতে পারে? না, আমার হাজবেন্ড আমি অন্ধ। এইগুলো শুনে নিয়ে তারপরে আমি বলেছিলাম তাহলে কেন তুই অন্যদিকে যাচ্ছিস? যা না, সব ভুলে কি সংসার করা যায় না? এই যে লোকনাথের মাথায় হাত দিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, বুকে রেখে বলছি, এই যে বুকে রেখে তারপরে বলছি। আমি এটা বলেছিলাম সেই রাত্রে, তখন ওখানে ছিল, যে সব ভুলে কি সংসার করা যায় না রে? না, সংসার করা যায় না। এখন আর পারবো না। ওর গায়ের গন্ধ আমি কিছুতেই ভুলতে পারবো না। যাই হোক, ডিটেলসে আমি যাচ্ছি না। এই যে লোকনাথের মাথায় হাত দিয়ে বলছি, এটা আমি তোকেও জিজ্ঞাসা করেছিলাম, তোর সাথে কথাও হয়েছিল, তুই ভুল বললি। যখন তুই ওদের বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিলিস তখনই কথা হয়নি, রাত্রেবেলা শুয়ে শুয়ে চ্যাট করা হয়েছিল। আসলে তুই বললি না তোকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছে, সাইকোলজিস্টের কাছে গেছিলিস, কোথায় কোথায় হুজুর ঠাজুর সবার কাছে গেছিলিস, ওই কারণে তুই পাজলড হয়ে সব কিছু ভুলে গেছিস। তুই তো সেদিন বললি না যে তুই বাথরুমে পড়ে গিয়ে মাথার থেকে সব স্মৃতি তোর আউট হয়ে গেছে, এই কারণে তুই ভুলভাল বকছিস। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি তোকে জিজ্ঞাসাও করেছি, তুই বলেওছিস কারটা বড় কারটা ছোট, ইভেন ডিটেলসে, সরি ভগবান, ডিটেলসে তুই বলেছিস। এবং সেটা আমি প্রথম অবস্থাতেই বলে দিয়েছিলাম যে ওর সঙ্গে আমার কথা হয়েছিল, ওর হাজবেন্ডকে গ্রিন ফ্ল্যাগ দেখিয়েছে, যে ও যে ফিজিক্যালি ওর হাজবেন্ডের দ্বারা সন্তুষ্ট সেটা সম্পর্কে ও গ্রিন চিট দিয়েছে। এবং তার পরিবর্তে আমি ওকে বলেও ছিলাম তাহলে তুই সংসার করলেই তো পারিস, তাহলে সবকিছু ভুলে যা না, মেয়েটার দিকে তাকিয়ে সবকিছু ভুলে যা না।
আর এই কথা কখন উঠেছিল? যখন বলছিল, যখন ওই ছেলেটি তৃতীয় ব্যক্তির রুমের ভিডিও যখন আমাকে পাঠিয়েছিল, তখন আমাকে বলছিল যে এই রুমটা আমার হতে পারতো, এই ঘরটা আমার হতে পারতো, এই ঘরের মানুষটা আমার হতে পারতো। মা কালীকে খিস্তি খামারি মেরে তারপরে বলছিল যে আমার কেন এই ছেলের সঙ্গে বিয়ে হলো না। যাই হোক, তখন ও মোহে পড়েছিল, এখন বলছে যে ও মোহে পড়েছিল, ভুল করেছিল। না, ওর ভুলটা ও বুঝে নিয়ে যাক, ও ভুল ও ঠিক করে নিয়েছে, আমার তাতে আর কিছু বলার নেই। কিন্তু যেই কথাগুলো আমি বলেছিলাম, সেই কথাগুলো তো এই যে লোকনাথের মাথা হাত দিয়ে বলতে হবে না। তো আমি ওখানে থাকা অবস্থাতেই বলেছিলাম যে তা সবকিছু ভুলে গিয়ে সবই যখন ঠিক আছে, তাহলে একবার চেষ্টা কর না, ওর সাথে সংসার করার চেষ্টা কর না। না দিদি, আর হবে না। এই তো গেল দুটো বিষয়। আমার বরের মাথায় হাত দিতে বলেছিল আর লোকনাথ। আমার কাছে দুজনেই সমান। আমার কাছে ও আমার ভগবান, আর এ তো অবশ্যই সবারই ভগবান। তো এই ননির ব্যাপার গেল, লোকনাথের ব্যাপার গেল, ওর বরের গ্রিন চিটের ব্যাপার গেল। এইবার আসি আমার দিল্লি যাওয়ার বিষয়টা নিয়ে। আরও একটা নোংরা অ্যালিগেশন আমাকে দেওয়া হলো, আমার উপরে দেওয়া হলো। অবশ্যই সব তো জমা হচ্ছে, সব দিক থেকেই সবাই জমা করছে। কেউ তো হাতে হাত গুটিয়ে বসে থাকার নয় এখানে। সবাইকেই সবার অস্তিত্ব রক্ষা করতে হবে, সোশ্যালিও রক্ষা করতে হবে, লিগালিও রক্ষা করতে হবে, অর্থাৎ আইনি পথেও রক্ষা করতে হবে। তো এখানে আমাকে পুরোপুরি অপরের সঙ্গে শুইয়ে দেওয়া হলো। সেটা কিভাবে? আমি দিল্লি গেছিলাম কিসের জন্য, সেটা আমি সবাইকে বলেছি যে আমার ব্লকেজ রয়েছে। ইভেন আমি বিধাননগরে একটা জায়গায় চেষ্টা করছিলাম, যার নাম হচ্ছে আয়ুষা আয়ুর্বেদা। আয়ুষা না আয়ুষী আয়ুর্বেদা, যেখানে কিনা আমি একবার গেছিলামও। যাওয়ার পরে 10,000 টাকা ডাইরেক্ট জমা দিতে বলেছিল, যার জন্য আমি সেদিন চলে এসেছিলাম কোনো রকম কোনো ট্রিটমেন্ট না করি। আমার ব্লগ চ্যানেলে এখনো অ্যাভেলেবেল আছে। তো সেখানটায় যেই চিকিৎসা আমি করাতে গেছিলাম, সেই চিকিৎসা সদ্য নতুন শুরু হয়েছিল এবং সেরকম পেশেন্টও দেখছিলাম না। প্লাস তারা টাকা নিয়ে আমার সাথে দুরকমের কথা বলে। আমি তোমাদেরকে রেকর্ডিংও শুনিয়েছিলাম যে প্রথম যখন কথা বলেছিলাম, আশা করছি যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তোমরা সবাই জানো যে আমি যখন প্রথমে কথা বলেছিলাম ওনারা একটা অ্যামাউন্ট বলেছিল, আর যখন আমি যাই তখন কিন্তু আমাকে আরেকটা অ্যামাউন্ট বলা হয়। প্রথম দিন আমি ডাক্তারকে দেখিয়ে আসি, দ্বিতীয় দিন যখন আমি ট্রিটমেন্ট করাতে যাই, ফার্স্ট আমার থেরাপিটা শুরু করতে যাই, প্রথমে যেই উত্তরবস্তিটা ছিল, ঠিক আছে, উত্তরবস্তি করার আগে পিচু বলে একটা ট্রিটমেন্ট করতো, যেটা কিনা ভ্যাজাইনাল দ্বারে হচ্ছে তোমার একটা মেডিসিনের মতন একটা কাপড় রেখে দেওয়া হবে, সেটা দিয়ে। কারণ আমার ব্লকেজের আর কি যে ইয়েটা তোমার পিকচারটা ছিল, এক্সরে কপিটা ছিল, এইচএসডি রিপোর্টটা ছিল, হ্যাঁ এইচএসডি রিপোর্টটা যে ছিল, সেটা দেখে ডাক্তারবাবু বলেছিলেন, কি বলেছিলেন, যে আপনার বাঁ পাশেরটা একদম এন্ডে গিয়ে ব্লক, মানে ইউটেরাস থেকে শুরু হয়ে ওভারি পর্যন্ত যে যায় একদম এন্ডে গিয়ে ব্লক, আর হচ্ছে রাইট সাইডেরটা হচ্ছে মাঝখানে ব্লক, এরকম। তা উনি বলছিলেন যে রাইট সাইডেরটা এন্ডে গিয়ে ব্লক, যে কোনোই হোক, যে কোনো একটা কিছু হবে। তো রাইট সাইডেরটা আমার উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল বেশি। তো ডাক্তারবাবু বলেছিলেন যে উত্তরবস্তি করার আগে একটা ট্রিটমেন্ট উনি করে দেখবেন। তো এই ট্রিটমেন্টের দ্বারাই উনি মনে মনে আশা করছিলেন যে আপনার রাইট ওভারিটা খুলে যেতে পারে, রাইট ফ্যালোপিয়ান টিউবটা খুলে যেতে পারে। তো আমিও খুব আশান্বিত হয়েছিলাম। তো সেই দিন আমি আমার বরের সাথে গেছিলাম, পরের দিন আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম। তো সেখানটায় আমাকে বলা হয়েছিল পুরো সেশনের ফিসটা একবারে জমা করতে, তো সেটা আমি নিয়ে যাইনি। আর তখন আমার এত ভিউজ হতো না, এই প্রত্যেক মাসে কিন্তু আমার তখন ইনকাম হতো না, খুব স্বাভাবিকভাবেই কিন্তু তখন আমার হাত টানাটানি ছিল। এবং সবচেয়ে বড় কথা, আমি মেন্টালি প্রিপেয়ার হয়ে আসিনি, আর হ্যান্ড ক্যাশও আমি নিয়ে আসিনি। তো সেই কারণের জন্য আমার মনে হলো যে এরা টাকার উপরটাই বেশি জোর দিচ্ছে, ট্রিটমেন্টের উপরে, পেশেন্টের উপরে সেরকম তাদের সহানুভূতি আমি দেখিনি। সেই কারণের জন্যই কিন্তু আমি চলে আসি। আমার যেটা মনে হয়েছিল, আমি ভুলও হতে পারি, ঠিক আছে। তো আমি চলে আসি। তারপরে সেই ট্রিটমেন্টের দিকে আমি আর যাইনি। তারপরে আস্তে আস্তে আমি ঠিক করলাম যে আমি দিল্লিতে গিয়েই সেম ট্রিটমেন্ট করাবো। তাহলে আমি কি বলেছিলাম, যে আমি দিল্লিতে গিয়ে আমার ব্লকেজটা ক্লিয়ার করার জন্য যাচ্ছি। আমি কি বলেছিলাম আমি প্রেগনেন্ট হতে যাচ্ছি? একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে যে আমি বলেছি যে আমি প্রেগনেন্ট হতে যাচ্ছি? আমার ব্লগ ভিডিওতে যখন আমি দিল্লিতে ছিলাম, যে কয়বার ছিলাম, আমি যত কটা ব্লগ ভিডিও করেছি ওখানটায় থাকাকালীন প্রত্যেকটা সময় আমি দিনে 3টে করে যে ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে, এই চ্যানেলে 3টে করে ভিডিও দিয়েছি। এবং আমার ব্লগিং চ্যানেলে আমি দেখিয়েছি যে আমি পিজিতে রয়েছি, পিজির
পিজিতে হচ্ছে তোমার নিজে রান্না করে খেতে হয়, সেশন করতে যেতে হয়, সেশনে শুধু আমি নিজে যে বেডে শুয়ে রয়েছি সেই বেডে শোয়া অবস্থাতেও পর্যন্ত আমি ভিডিও শেয়ার করেছি। ঠিক আছে, সবটা তো আর দেখানো যায় না, যেটা ইন্টারনাল ট্রিটমেন্ট সেই সিনটুকু তো আর দেখানো যায় না, না আমাকে সেটা অ্যালাউ করবে। তো আমি সেই পর্যন্তও দেখিয়েছি। দেখানোর পরে আমি যে হেঁটে বাড়ি আসছি, হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি, তারপরে হচ্ছে তোমার বাসে উঠছি, বাসের থেকে স্ট্যান্ডে নেমে আবার হেঁটে আমি পিজি পর্যন্ত যাচ্ছি, আমি সব কিছু শেয়ার করেছি। শুধুমাত্র সেন্টারটার নাম কি আর এক্স্যাক্ট কি আমার ফল এসেছে এই যে ট্রিটমেন্টটা করিয়েছি, শুধুমাত্র এইটুকু বাদ দিয়েছি। আর কিন্তু আমি ডিটেলসে সব বলেছি, সব দেখিয়েছি। কিন্তু তারপরেও আমার নামে গতকালকে এই বড় চ্যানেল কি বলল, যে আমি স্পার্ম কালেক্ট করতে গেছি, আমি বান্টুর রস কালেক্ট করতে গেছি। কোথায়? দিল্লিতে কালেক্ট করতে গেছি। আর স্পার্ম বা রস কিভাবে কালেক্ট করা যায়, ইনজেক্টও করা যায়, সরাসরিও নেওয়া যায়। সুতরাং মানে আমার যদি স্পার্ম নেওয়ারই হয়, অনেক দম্পতি আছে যাদের কিনা হাজব্যান্ডের স্পার্মের কোয়ান্টিটি, মোটিলিটি, ঠিক আছে, কোয়ালিটি, এগুলো এতটাই ড্যামেজ হয়ে যায় বা থাকে না, যে কোনো কারণে হোক, বয়সজনিত কারণে হোক বা অন্য শারীরিক কোনো সমস্যাজনিত কারণে হোক, তাদেরকে কি করতে হয়, স্পার্ম ডোনেট করতে হয়, মানে নিতে হয়, অন্য কারো কাছ থেকে নিতে হয়, ডোনার খুঁজতে হয়, যেটাকে বলে ডোনার খুঁজতে হয়। তো সেই জিনিসটা যদি আমার করতেই হতো, তাহলে আমি ভিডিওতে বলতাম যে আমার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ রয়েছে, আমি দেখাতাম, আমি আমার যেই এক্সরে প্লেটটা দেখিয়ে আমি নোংরা নোংরা লোকের কাছ থেকে কথা শুনেছি যে আমি নাকি আমার জনিদার দেখিয়ে দিয়েছি। ওই এক্সরে প্লেট দেখিয়ে দেওয়া মানে নিজের জনিদার দেখিয়ে দেওয়া। আমি কি এই কথাগুলো শুনতাম? আমি তো পুরো স্পষ্ট দেখিয়ে দিয়েছি, এই যে দেখো আমার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ আছে এবং আমাদের নিঃসন্তানতার কারণ আমি একবারও বলেছি আমার স্বামী। আর আমার স্বামী শারীরিক দিক থেকে সেক্সুয়ালি সক্ষম না অক্ষম, এই কথা নিয়ে আমি কোনোদিনও তোমাদেরকে বলেছি? আমি কখনো বলেছি? কিন্তু দিনের পর দিন বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা নোংরা ভাষায় আমার দিল্লি যাওয়া নিয়ে নোংরা নোংরা মন্তব্য করেছে, আমার চরিত্রকে নিয়ে ছিনিমিনি খেলেছে। আর আজকে এই বড় চ্যানেল যারা কিনা আইনের দ্বারস্থ হয়েছে, তারাও এই নোংরা জঘন্য কথাটা আমার উদ্দেশ্যে বলল। আমি জানি না এরকম কোনো লোক আছে কিনা, মানুষ আছে কিনা যারা আইনের কাছে যায় আবার তারাই আবার অপরাধ করে। এটা অপরাধ নয়। আমাকে বলছে আমি নাকি দিল্লিতে গেছি স্পার্ম কালেক্ট করতে, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট। এখানে ডাইরেক্ট হচ্ছে আমি বিভিন্ন পুরুষের সঙ্গে সহবাস করেছি, অথবা আইইউআই এর মাধ্যমে, যেটা কিনা হয় আইইউআই, কারণ টেস্ট আইভিএফ তো কলকাতাতেও হয়, অ্যাকচুয়ালি আইইউআইও হয় কলকাতাতে, সবই হয়। কিন্তু আমি যেটা করাতে গেছিলাম সেটা শুধুমাত্র দিল্লিতে হয়। দিল্লিতে মেন সেন্টার, তার ব্রাঞ্চ আছে আরো 3টে জায়গায়, রাজস্থান, মহারাষ্ট্র, আর একটা কোথায় যেন আছে, আমার সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে আমার চরিত্র সম্পর্কে বিনা প্রমাণে এই যে নোংরা কথাটা বলা হলো, আমি তো কখনো কোনো জায়গাতে বলিনি, আমার ভিডিওতে তো কোনো জায়গায় বলিনি যে আমার স্বামী শারীরিক দিক থেকে অক্ষম। কোনো জায়গায় কি বলেছি? তাহলে কেন আমার চরিত্র সম্পর্কে এই নোংরা কথাটা আনা হলো, বলা হলো যে আমি স্পার্ম কালেক্ট করছিলাম রীতিমতন খিল্লি উড়িয়ে উড়িয়ে? আমাকে যা খুশি নামে সম্বোধন করতে পারে, যা খুশি বলতে পারে, কিন্তু চরিত্র নিয়ে বলার অধিকার কে দিল? যে বলছে তার বউ নিজে থেকে স্বীকার করেছে তার চরিত্র খারাপ, সে নিজে থেকে বলছে সে নোংরা, সুতরাং তাকে যদি 1000টা মানুষও দাঁড়িয়ে নোংরা বলে তাহলে সেটা ঠিক, কারণ সে নিজের মুখে বলেছে সে নোংরা। নোংরামি করে বুক চিতিয়ে বললে যে হ্যাঁ আমি নোংরামি করেছি, তার মানে তুমি মুক্ত হয়ে গেলে, তার মানে তুমি যে নোংরামো করেছো সেটা ধুয়ে গেল। সেটা কি ঠিক বা সেটা কি হয়? সেটা কি হওয়া সম্ভব? যে হ্যাঁ আমি না নোংরামি করেছি, আমি বলে দিলাম, সুতরাং আমাকে কিন্তু আর কেউ নোংরা বলবে না, হয় সেটা? কিন্তু আমি তো কোথাও বলিনি আমি স্পার্ম কালেক্ট করতে গেছি, বলেছি আমি? বা কেউ দেখাতে পারবে যে আমি নোংরামি করতে গেছি, ডাইরেক্ট স্পার্ম কালেক্ট করতে গেছি, নাকি আমি ইনডাইরেক্ট ইনজেক্ট করেছি নিজের ভেতরে স্পার্ম? কেউ দেখাতে পারবে? তাহলে যারা আইনের দ্বারস্থ হয়েছে বলে বারবার একই কথা কানের সামনে ঘ্যাঙর ঘ্যাং করে যাচ্ছে,
ছাড়বে না ছাড়বে না ছাড়বে না করে যাচ্ছে, তাহলে তারা এই নোংরা কথাটা আমার সম্পর্কে বিনা কারণে এই অ্যালিগেশনটা, এই চারিত্রিক দোষের জায়গাটা কি করে দেখাতে পারলো, কি করে বলতে পারলো? ভগবান মহাকাল হোক, বজরংবলী হোক, লোকনাথ হোক, ননী হোক, 33 কোটি ভগবানের মধ্যে যে কোনো ভগবান হোক না কেন, ভগবান যে পাপ করে তাকে ছাড়ে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এখানে কে কতটা নোংরা, কে কতটা নোংরামি করেছে, কে কতটা কাকে সাপোর্ট করেছে, কারোর মুখে বলতে হয় না, সবাই সব জানে, সবাই সব বোঝে। আর এই কথাগুলো বারবার কেন আমার উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা এতদিনে আমার বোঝা হয়ে গেছে, এতদিনে সব আমার বোঝা হয়ে গেছে। তো আমার যতটুকু বলার ছিল আমি ততটুকু বললাম। উল্টো পাল্টা আল ফাল কথা আমার আর শোনারও দরকার নেই, শুনে রিয়্যাক্ট করারও দরকার নেই, আমার বলার দরকারই নেই। আমার যতটুকু বলার ছিল এই যে এনাকে কাছে রেখে, এনাকে বুকে রেখে আমি বলেছি, তোর সাথে ফ্ল্যাটে তুই আর আমি গেছিলাম, তুই আর আমি গেছিলাম। আর তুই যে বলছিস না যে তুই স্টেশনে বসে ফোন বন্ধ করে দিয়েছিলিস, কখন ফোনটা বন্ধ করেছিলিস? ফোনটা কখন বন্ধ করেছিলিস? বনগাঁয় নেমে যখন আমি তোদের ওই জায়গায় যাওয়ার ট্রেনে বসলাম, তখনও তোর সাথে আমার কথা হচ্ছে, ট্রেন চলছে তখনও তোর সাথে আমার কথা হচ্ছে, তখন তুই আমাকে বললি তোর মেয়েকে নিয়ে নেওয়ার কথা। তখন আমি তোকে কি বলেছিলাম? তুই শান্ত হ। আমাকে তুই কিভাবে ডেকে পাঠিয়েছিস আমি সবাইকে শুনিয়েছি, পায়ে ধরি দিদি তুমি আসো, তোমাকে তো একা ছাড়বে না, দাদাকে নিয়ে আসো, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে আসো, তবু তুমি আসো, আমি পারছি না, আমি আর একা পারছি না, প্লিজ তুমি আসো, তোমার পায়ে ধরি। সবাইকে শুনিয়েছি, কেউ যদি ভুলে যায় যাক, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড, আমার তাতে কিছু যাবে আসবেও না, আর আমি তাতে কিছু মনেও করবো না। আমি সবাইকে শুনিয়েছি যে তুই কিভাবে আমাকে ডেকেছিস। আমি বলেছিলাম হ্যাঁ যাব, তুই ফ্ল্যাট নিচ্ছিস, তুই আগে সেটেল হয়ে নে, তারপরে আমি যাব, তোরা চিন্তা করিস না। বারবার বলছিস না আছে তো আছে তো, হ্যাঁ আছে তো, হ্যাঁ আছে তো। এত নাকি ল্যাপটপ চালায় বন্ধুরা, এত ল্যাপটপ চালায়, জানে না যে ও ডায়ালার বলে একটা ফিচার্স আছে কিছু কিছু মোবাইলের জন্য। যাই হোক, এটা সম্পর্কে আমি ডিটেলসে আর কিছু বললাম না। তো যখন তুই ফোন বন্ধ করেছিস তখন আমি অলরেডি একটা ট্রেন চেঞ্জ করে আরো একটা ট্রেনে বসে একদম নাব্য মুখে, একদম নাব্য মুখে তখন তুই তোর ফোন বন্ধ করেছিস। তাহলে ভাব তুই কতটা বিশ্বাসযোগ্য। আর আমি ওই জায়গায় নেমে কি করব না করব দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমাকে ফোন করতে হয়েছে। কিন্তু তোর সাথে আমি ফ্ল্যাটে তুই আর আমি গেছিলাম, আর তুই যে এত বড় মিথ্যে কথা বললি যে আমার হাত ধরেই নাকি সে ফ্ল্যাটে গেছে। ভগবান যেন এটা তোকে দেখে নেয়, ভগবান যেন এর তোর বিচার করে, কারণ গোটা ওয়াইটি জানে যে ওই ফ্ল্যাটটা কে বুক করে দিয়েছিল। ওই ফ্ল্যাটে থাকার জন্য, তোর থাকার জন্য ওই ফ্ল্যাটটা কে সেট করে দিয়েছিল, কে ঠিক করে দিয়েছিল, এটা গোটা ওয়াইটি জানে। যদি ভুলে যায় আই ডোন্ট মাইন্ড, আমার মাইন্ড করার কোনো ব্যাপার না। সেই গোটা ওয়াইটির মানুষজনের মধ্যে যদি তোর হাজবেন্ডও একজন থাকে তাতেও আমার কিচ্ছু আসে যায় না। শোন, তোরা একে অপরের সাথে সংসার করবি, তোরা যদি একে অপরের মিথ্যাটাকে সাপোর্ট করিস তাহলে কার কি করার থাকতে পারে বল? তুই একা একা ওই ফ্ল্যাটটা দেখেছিলিস, তুই একা একা ওই ফ্ল্যাটটা গিয়ে বুক করেছিলিস, ঠিক করেছিলিস, মাস গেলে 8,000 টাকা ভাড়া, একা একা ওই ফ্ল্যাটটা তুই ঠিক করেছিলিস। হ্যাঁ ঈশ্বর, দেখছো কত মিথ্যা কথা কয়, নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা কয় মাইয়াটা। আজকে ওই তৃতীয় ব্যক্তি দেখছে আর ভাবছে শালা কি জিনিস, ভাগ্যিস ছাইড়া দিছি, ভাগ্যিস লাখটা মারছি, ভাগ্যিস। তো যখন মিথ্যে কথা বলবি নিজের স্বামীকে, তোর স্বামীকে কথা ছেড়েই দে তোর স্বামীর কথা, বাদ বাকি মানুষের কথা মানুষকে ভাবিস না। সবাই বোকা, বা সবাই তোদের এই সমস্ত নোংরামে দেখে সবাই ভুলে যাবে, ঠিক আছে? বিশ্বাস যেমন তুই করেছিলিস, ভালো যেমন তুই বেসেছিলিস, ভালো আমিও বেসেছিলাম, সেই কারণেই পিঠ পেতে দিনের পর দিন গালি খেয়েছি। দেখ না, ভিউজ সবাই কামিয়েছে, কিন্তু ভিউজের সাথে গালিটা আমি কামিয়েছি।
ভালো তো তোকে বাসিনি, আমি তো ভালোবাসতেই পারি না, তুই ভালোবাসতে পারিস, সেই কারণেই দেখ না এত কিছু করার পরেও তো সবাই সাথে রয়েছে। ভগবান তোকে, এই যে ভগবান তোকে এইভাবেই সুখে রাখুক, এইভাবেই ভালো রাখুক, তুই এইভাবেই ভালো থাক, তোরা দুজন এইভাবেই একে অপরের সাথে থাক। বাট এই যে ভগবানকে সামনে রেখে যে কথাগুলো, মিথ্যে কথাগুলো বলছিস, সেইগুলো কি হবে? তুই নিজের মুখে বললি, তুই শিবশম্ভুর মাথায় হাত দিয়ে বললি যে 2-3 মাস ধরে যখন তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করিস তখন শুধুমাত্র তোর মন তোর স্বামীতেই সীমাবদ্ধ থাকে। বাট তোরা সংসার করছিস, এই সব কিছু হয়ে গেছে প্রায় 1 বছর হতে চলল, প্রায় 1 বছর হতে চলল। তাহলে এই লাস্টের 2-3 মাস বাদ দিয়ে আমি ধর 10 মাস ধরলাম, তাহলে বাকি পড়ে রইল 7 মাস। 7 মাস কি তুই তোর স্বামীর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করিসনি? করেছিস তো। তার মানে তখন কি তুই তাকে মনে করতিস? যখন তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতিস তখন কি তুই তাকে মনে করতিস? তো যাই হোক, ওর কথার মধ্যে সবকিছু বলে দিয়েছে, আমার কিছু বলার নেই। হ্যাঁ, আমার ভগবানকে সাথে নেওয়া লাগতো না, তারপরেও ওই যে ভিউয়ার্সদের স্যাটিসফ্যাকশন বলে একটা জিনিস আছে তো, সেই কারণের জন্য আমি বাবাকে নিয়ে বসলাম আর বললাম যে তোর সাথে আমি গেছিলাম ফ্ল্যাটে, আর সেই ভিডিও সবাই দেখেছে। তারপরে সে এসেছে এবং তোদের মধ্যে কতখানি গভীর রিলেশন বাবার মাথায় হাত দিয়ে বলছি, আমি সেই দিন বুঝতে পারি, বাবার মাথায় হাত দিয়ে বুঝতে পারি যে আমি সেই দিন বুঝতে পারি যে কতখানি গভীর রিলেশন। ঠিক আছে? আমি আর হ্যাঁ বাবার মাথায় হাত দিয়ে আরো একটা কথা বলতে বলেছিস যে আমি কি জানতাম না ফ্ল্যাটে যাওয়ার আগে, মানে তোর সাথে দেখা করার আগে, যে তোর সাথে ওই ছেলেটির সম্পর্ক রয়েছে। সেই কথাও আমি দর্শকদেরকে শুনিয়েছি যে যেই দিন তুই আমাকে যেতে বলছিস তোর কাছে, সেই দিন ভাই বলেছি যে তোর ভাই। আশা করছি প্রত্যেকের মনে আছে, যদি মনে না থাকে আমার ওই রেকর্ডিং শুনে নিক গে যাক, আমার ওই ভিডিও শুনে নিক গে যাক, দেখে নিক আমার ওই ভিডিও, তাহলে বুঝতে পারবে যে আমি মিথ্যে বলছি, আমি সত্যি বলছি না তুই সত্যি বলছিস। যে আমি তখনও পর্যন্ত জানতাম, আমি এই বাড়িতে থেকে পর্যন্ত জানতাম যে ওটা তোর ভাই, আর তুই ভাই হিসেবেই আমাকে পরিচয় করিয়েছিলিস। বুঝতে পেরেছিস? আমি সত্যি চাই ওই তৃতীয় ব্যক্তিকে ডাকা হোক। এই যে একটা ভয়ঙ্কর অ্যালিগেশন আমার উপরে লাগানো হচ্ছে যে আমি নাকি তার সাথে আমি মিলে নাকি ওকে মার খাইয়েছি, তার মানে ও একবার বলে, মানে এই যে সতীর হাজবেন্ড, সে একবার বলে যে ও নাকি মার খায়নি, ও মার দেয়নি, মারপিট হয়নি, একবার এই কথা বলে। দ্বিতীয়বার বলছে যে আমি আর ওই ছেলেটা নাকি চক্রান্ত করে ওকে মার খাইয়েছি, তার মানে ও মার খেয়েছে। মানে নিজের কথার কোনো ঠিক ঠিকানা নেই, কখন কি বলছে নিজেরই ঠিক ঠিকানা নেই যে ও মার খেয়েছে না খায়নি। বলতে লজ্জা করছে যে তুই মার খেয়েছিস? বলতে লজ্জা করছে? এত কিছু বলে দিলি, এত কিছু তোদের সম্পর্কে সবাই জেনে গেল, লজ্জা লাগলো না? এই কথাটা বলতে তোর লজ্জা লাগছে যে হ্যাঁ আমি মার খেয়েছিলাম? তুই একবার বলছিস তুই মার খাসনি, তাহলে আমি কোথায় চক্রান্ত করলাম? সবচেয়ে বড় কথা কি জানিস তো, যখন তোর বউকে সে লাথটা মেরেছে, সে কারণটা এটাই বলেছিল। তুই যে বললি না সিসিটিভি লাগানো আছে, এই ক্যামেরার দোহাই দিয়েই কিন্তু ছেলেটা তোর বউকে ছেড়েছে। যে ওই ক্যামেরা ওই ছেলেটির জামাইবাবু ফুটেজ উদ্ধার করেছে, যেখানে কিনা তোর বউয়ের সাথে ওই ভোর রাত্রে ওই ছেলেটিকে দেখা গেছে, আর সেই দিনই মারপিটের ওই গন্ডগোলটা ঘটেছে। বল কোনটা সত্যি? কাউকে ফাঁসাতে চাইবি আর কেউ ফেসে যাবে। আর সেই রেকর্ডিংটাও আমার কাছে রয়ে গেছে, যেখানে তোর বউ নিজের মুখে বলছে যে ওই যে সেদিন গেছিলাম সেই ফুটেজটা নাকি ওর জামাইবাবু নাকি উদ্ধার করেছে, আর সেই উদ্ধার করার জন্য ওদের ঘরে প্রচন্ড অশান্তি হয়েছে। ওর ফোন থেকে সিম কার্ড বের করে দিয়েছে, মানে নতুন সিম কার্ড ভরে হ্যাক করে রেখেছে, এই সমস্ত কথা। তাহলে ভাব, সেই রাত্রে ওই ছেলেটির সাথে তোর বউ উপস্থিত ছিল, এটা তোর বউয়ের জবানবন্দি। আর তুই জনগণকে বারবার এই একটা কথাই বোঝাতে চাইছিস যে আমি নাকি ওই ছেলেটির সঙ্গে চক্রান্ত করে তারপরে তোকে মার খাইয়েছি। একটু ভেবেচিন্তে কথা বল। আমি জানি তুই আমার থেকে বয়সে ছোট, কিন্তু এতটাও তুই ছোট নোস যে কাউকে ফাঁসানোর জন্য নিজেকে বোকা বলদ জ্ঞান বুদ্ধিহীন প্রমাণ করে দিবি। বুঝতে পারলি? এই কথাগুলোর উত্তর আমাকে দিতে হতো,
কারণ এগুলো হচ্ছে ঘোরতর অ্যালিগেশন আমার উপরে, ঘোরতর অ্যালিগেশন। এবং কোন অ্যালিগেশনের বিরুদ্ধে কি করতে হয় না হয় সেটা তো আমি অবশ্যই দেখবো। কে বললো তোকে দেখবো না? ও না, তুই তো বললি যে আমি দেখবো। হ্যাঁ, তো আমি অবশ্যই দেখবো, কেন দেখবো না? একটা মহিলার চরিত্র সম্পর্কে তুই এত বড় নোংরা নোংরা কথা বলে দিচ্ছিস যে আমি স্পাম কালেক্ট করতে গেছিলাম দিল্লিতে, তোকে ছেড়ে দেবো? তোকে ছেড়ে দেবো? তাহলে আইন কাদের জন্য থাকবে? আইন যদি আমাদের জন্য না থাকে, তোর জন্য না থাকে, কাদের জন্য থাকবে বল? তাই না? তোর একটাই মানে কি বলবো, আমার উপরে অভিযোগ, সেটা হচ্ছে তোর বউ নোংরামি করেছে, কেন আমি নোংরামিতে সাথ দিয়েছি। বারে বাহ, বারে বাহ, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো অ্যালিগেশনগুলো তুই জমা করছিস। জমা দে, নিজের মনেও রাখ, জায়গা মতন দে। আর তুই যেই কাজগুলো, যেই অন্যায়গুলো করছিস, যেই ব্লেমগুলো আমার উপরে দিচ্ছিস, যেটা কিনা ডাইরেক্ট আমার চরিত্রকে নোংরা করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তার জন্য তো অবশ্যই আমার ব্যবস্থা নিতেই হবে। নতবা তো আইনকে তো আমি ব্যবহার করতেই পারলাম না, আইনকে তো আমি ব্যবহার করতেই পারলাম না। আইন যে আমাদের জন্য রয়েছে, সেই আইনকে তো আমি ব্যবহার করতেই পারলাম না। তো এই কটা পয়েন্ট আমি রেখেছি যেগুলো কিনা আমাকে ক্ল্যারিফাই করতে হতো, তো সেই কটাই আমি করলাম। আর হ্যাঁ, বললি না নিজের হাতে রেঁধে খাওয়াবি, আমি বিষ খাওয়া পছন্দ করব। তোর সম্মুখে যাওয়া, তোর হাতে কোনো কিছু খাওয়া না, ওগুলো আমি মজা করে বলেছি যে 1 মাস আমাকে নিয়ে রাখ। সত্যি বলছি, ভিউজ ভালো হবে। আর হ্যাঁ, বলছিস না কাজ শক্ত, বারবার করে খিল্লি উড়াচ্ছিলিস না? হ্যাঁ, অবশ্যই কাজ শক্ত। একটা ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা বড় ব্লগারকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করে, তাহলে তার ভিউজ আপ হবেই। আর সেখানে আমি ডাইরেক্ট গিয়ে দেখা করেছি, তাহলে আমার ভিউজ তো আপ হবেই। এটা বড্ড নর্মাল কথা। এই নর্মাল কথা নিয়ে বারবার নিজেকে বড় প্রমাণ করা, নিজের অস্তিত্ব জাহির করার কোনো প্রশ্নই আসে না। দেখ না, আরো কত নোংরা নোংরা ক্রিয়েটাররা ফন্দীপের সাথে দেখা করেছে। তো তারা যখন ফন্দীপকে নিয়ে ভিডিও করে, তখন তাদের ভিউজ হয়। এটা তো নর্মাল বিষয় যে কোনো বড় কেচ্ছাকৃত মানে কেচ্ছা কাহিনী করা ব্লগারের সাথে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখা করে এবং তাকে নিয়ে যদি সে চর্চা করে, তাহলে তার ভিউজই হাই হবে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, আর সেটা আমি অস্বীকার করিনি। অস্বাভাবিক ঘটনা হচ্ছে এত বড় ব্লগারদেরকে আমাকে নিয়ে বসতে হচ্ছে। কি বলি, কি বুঝিস? কি বলি আর কি বুঝিস? আর বললি না যে আমার মতন নোংরাকে নিয়ে কেন ভিডিও করতে হচ্ছে। এটা আমাদের সমাজের গুণ না দোষ, সেটা সমাজই বলতে পারবে। বাট নোংরা জিনিস মানুষ দেখে বেশি, নোংরা জিনিস মানুষ দেখে বেশি, সেই কারণেই নোংরা নিয়ে ঘেটেছি, আর সেই কারণেই ভিউজ হয়েছে। এটা তো বড্ড সিম্পল বিষয়, তাই না? তো এই কটা পয়েন্ট আমি উদ্ধার করেছি যে এই কটা নিয়ে বলতে হবে। আর যেইভাবে মানে কি বলবো, জোকারের মতন করছিল, বাদ বাকি নিয়ে আমার কিছু বলার নেই। তো তোমরা বলো যে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে ঠিক করেছি কিনা। যেখানে প্রশ্ন ভক্তির, যেখানে প্রশ্ন বাবার, সেখানে তো আমি পিছু পা হব না। বাদ বাকি যে কথাগুলো আমি তোমাদেরকে শুনিয়েছি, সেগুলো আশা করছি তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে। তার জন্য আমার বাবার মাথায় হাতও রাখতে হয়নি, যে আমাকে কেঁদে কেঁদে ডেকে পাঠিয়েছে এবং আমি তখনও পর্যন্ত ওই তৃতীয় ব্যক্তিকে ভাই বলেই সম্বোধন করেছি। আর হ্যাঁ, এইগুলো কি জানো, এইগুলো কেন হচ্ছে? এইগুলো এই সতীটাই তার হাজবেন্ডকে দিয়ে করাচ্ছে। কেন জানো তো? কারণ সে পুনরায় ওই তৃতীয় ব্যক্তির মুখ দেখতে চায়। এনিহাউ ওই তৃতীয় ব্যক্তির মুখ দেখতে চায়। এই মহিলা যে কতখানি ভয়ঙ্কর, কতটা চাল চালতে পারে, সে আমি কাছ থেকে মিশেছি তো আমি জানি কত ভয়ানক চাল চালতে পারে। তো এনিহাউ ওই ছেলেটিকে এ দেখতে চায়, সামনাসামনি দেখতে চায়, ফিল করতে চায়। সেই কারণের জন্যই কিন্তু ওই তৃতীয় ব্যক্তির কথা বারবার বলছে যে তৃতীয় ব্যক্তি আনতে হবে। সবচেয়ে বড় খোলসা হবে ওই তৃতীয় ব্যক্তি আসলে পরেই। ওই তৃতীয় ব্যক্তি, এই যে বড় বড় অ্যালিগেশন আমার উপরে টানা হচ্ছে না, যে আমার হাত ধরেই ওই ছেলেটা ফ্ল্যাটে গেছিল, আমার সঙ্গে চক্রান্ত করে ওকে মেরেছিল, এইগুলো তো তখনই ফাঁস হবে, এইগুলো তো তখনই ফাঁস হবে, তাই না? তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পুনরায় যদি এরকম কোনো জরুরি টপিক পাই, অবশ্যই আসবো। ঠিক আছে? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।